গল্প শুরু হয় ২০০৯ সালের শ্রীলঙ্কার জাফনা শহরের একটা জঙ্গল দিয়ে। সেই জঙ্গলে ঘাঁটি করেছিল বিদ্রোহী গোষ্ঠী শ্রীলঙ্কান টাইগার্স। তো শ্রীলঙ্কান আর্মি তাদের খতম করে দিয়ে এলাকাবাসীকে নিয়ে মাটির নিচে লুকিয়ে রাখা ধন সম্পদ খুঁজতে থাকে। এক সময় কয়েকজন কুলি মাটি খুঁড়তে খুঁড়তে বক্স ভর্তি স্বর্ণের বার পায়, আর এতগুলো স্বর্ণের বার দেখে তাদের মাথা খারাপ হয়ে যায়। তাই সেখানে থাকা হেড সিদ্ধান্ত নেয় স্বর্ণের বারগুলো তারা আর্মিকে দেবে না। তাই 4 জন মিলে লড়তে থাকে পুরো আর্মি ফোর্সের সাথে। এক সময় আর্মির হাত থেকে বাঁচতে সাগর পাড়ি দিয়ে চলে আসে অন্ধ্রপ্রদেশ ইন্ডিয়ায়। এসে তারা বিচের পাশে বক্স ভর্তি স্বর্ণের বার লুকিয়ে ফেলে। তারপর সেখান থেকে পালাতে চাইলে পুলিশ তাদের ধরে থানাতে নিয়ে আসে। এরপর পুলিশ জিজ্ঞেস করে তারা কোন দেশ থেকে এসেছে। একজন জানায় শ্রীলঙ্কা, সাথে আরো বলে ওখানে আর্মিরা আমাদের সবকিছু পুড়িয়ে দিয়েছে বলে এখানে শেল্টার নিতে এসেছে। তো পুলিশ সবার নাম বদলে ফেলার অঙ্গীকার করে, বিনিময়ে কিছু চাইতে থাকে। তখন সবাই একটা একটা করে স্বর্ণের বার বের করে পুলিশকে দেয়। একসাথে এতগুলো স্বর্ণের বার দেখে খুশি হয় পুলিশ। তাই নতুন পরিচয় দিতে চাইলে একজন জানায় আমার নাম চেঞ্জ করতে হবে না, আমার নাম আমার অনেক পছন্দের। তখন পুলিশ নাম জানতে চাইলে সে জানায় রানাতুঙ্গা। তো সবার নতুন নাগরিকত্বের মাধ্যমে এখানে এই চ্যাপ্টার ক্লোজ হয়। এরপর দেখানো হয় প্রেজেন্ট ডে নিউ দিল্লি। ইন্ডিয়ার প্রেসিডেন্টের কাছে এক পার্সেল আসে। প্রেসিডেন্ট পার্সেল ওপেন করলে দেখে অনেকগুলো কাটা আঙুল এবং একটা চিঠি। চিঠিটা পড়ে ইমোশনাল হয়ে পড়ে প্রেসিডেন্ট। চিঠিটা আন্ধ্রপ্রদেশের মোটুপল্লী গ্রামের এক ছোট বাচ্চার। তারা বিশাল এক বিপদে আছে, তাই আঙুল কেটে প্রেসিডেন্টের কাছে পাঠিয়েছে যেন দ্রুত এর সমাধান করে, না হয় সবাই মারা যাবে। তো চিঠিটি পড়ে প্রেসিডেন্ট তৎক্ষণাৎ সিবিআই সত্যমূর্তিকে ইনফর্ম করে। সত্যমূর্তি আসলে ওই চিঠিটা দেখায় প্রেসিডেন্ট। চিঠিটা পড়ে সত্যমূর্তি জানায় ব্যাপারটা অনেক সেন্সিটিভ। প্রেসিডেন্ট সিবিআই অফিসার সত্যমূর্তিকে নির্দেশ দেয় সবকিছু খতিয়ে দেখতে, সাথে তাৎক্ষণিক সবকিছু শেয়ার করতে বলে। তাই দ্রুত চার্টার্ড প্লেনে মোটুপল্লির উদ্দেশ্যে রওনা দেয় সে। ওইদিকে মোটুপল্লিতে এক কৃষক তার জমিতে লাঙল দিয়ে চাষ করতে থাকলে একটা হাত দেখতে পায়। তাই চিৎকার করে আশেপাশের মানুষদের জানায়। সবাই জড়ো হলে একসাথে অনেকগুলো ডেড বডির দেখা মেলে। তো সবাইকে গ্রামে নিয়ে আসলে দেখা যায় একজনেরও মাথা নেই। খুব হিংস্রভাবে সবাইকে মারা হয়েছে। এরপর পুলিশ সেখানে আসলে কেউ কোনো মুখ খোলে না। তখন এক বাচ্চা নাম বলতে চাইলে তার মুখ চেপে ধরে তার মা। তখন এক পাগল বলে এরা কেউ কিছু বলবে না, কারণ এটা কোনো গ্রাম না, এটা হচ্ছে শ্মশান, যেখানে পুড়ে সবাই বালু হয়ে গেছে। তখন লাশগুলোর কাছে তাদের আত্মীয় স্বজনরা গিয়ে প্রচন্ড ইমোশনাল হয়ে পড়ে, আর তারা লাশগুলোর সামনে কাঁদতে থাকে। এসব দেখে পুলিশ এবার মুখ খুলতে বললে এক বাচ্চার নামটা বলেই ফেলে, যে রানাতুঙ্গাকে আমরা শুরুতেই দেখেছি। তো এসআই বিজয় লক্ষ্মী রানাতুঙ্গাকে ধরতে পুরো পুলিশ ফোর্স নিয়ে রানাতুঙ্গার বাড়ির দিকে যেতে থাকে। পথের মধ্যেই বিজয় লক্ষ্মীর বস রানাতুঙ্গাকে ধরতে যেতে মানা করলেও বিজয় লক্ষ্মী কোনো কথা শোনে না। ওইদিকে সব পুরুষ কনস্টেবলও না করে দেয়। তাই বিজয় লক্ষ্মী তার লেডি পুলিশদের নিয়েই সেখানে যেতে থাকে। তো রানাতুঙ্গার বাড়িতে এসে বিজয় লক্ষ্মী সহ সবাই ধামাকা দেখাতে থাকে। তখন রানাতুঙ্গার মা থামাতে থাকলে তাকেও চমক দেখায় এসআই ম্যাডাম। এরপরে ভেতর থেকে বের হয়ে আসে রানাতুঙ্গার ওয়াইফ ভারতী। আসে সবাইকে ভেতরে ডাকে। তো বিজয় লক্ষ্মী ভিতরে গিয়ে ভারতীর কাছে রানাতুঙ্গাকে চাইতে থাকে। তখন ভারতী কথা অন্যদিকে নিয়ে যেতে থাকলে বিজয় লক্ষ্মী তার দিকে পিস্তল তাক করে। বিজয় লক্ষ্মীর থেকে পিস্তল কেড়ে নিয়ে সব লোকদের নির্দেশ দেয় সবার কাপড় খুলে ফেলার জন্য। তারপর বলে আমার স্বামী 1000টা মার্ডার করার জন্য বেরিয়েছে, তোরা কেউ তাকে আটকাতে পারবি না। সে হচ্ছে এখানকার লঙ্কা। আগেরবার সীতাকে লঙ্কার হাত থেকে রাম বাঁচালেও তোদেরকে কেউ বাঁচাতে পারবে না। সে সময় দেখানো হয় এক আগন্তুককে, যে কিনা এই গল্পের প্রধান চরিত্র। যেহেতু মুভিটিতে নাম শুরুতে প্রকাশ করে না আর নামের টুইস্টও আছে, তাই তাকে এখন আগন্তুক বলেই সম্বোধন করব। তো আগন্তুক কোনো এক জায়গার উদ্দেশ্যে ট্রেনে করে যাচ্ছিল। পথের মধ্যে রেল লাইনের ত্রুটির কারণে ট্রেন থেমে গেলে নেমে পড়ে আগন্তুক। তখন তার খিদে পেলে দূর থেকে এক হোটেল দেখতে পায়। তাই সেখানে গিয়ে খাবার খেতে থাকলে কয়েকজন গুন্ডা প্রবেশ করে ওই হোটেলে। এর মধ্যেই একজনের পায়ের সাথে লেগে আগন্তুকের খাবার পড়ে যায়। তখন আগন্তুক তাদের সরি বলতে বললে তারা তো সরি বলেই না, উল্টো গরম দেখায়। তখন আগন্তুক এক এক করে সবাইকে মেরে তুন ধুন করে। এরপর মার খেয়ে সবাই পালাতে থাকলে একজনকে ধরে ফেলে আগন্তুক। তখন তাকে আবার সরি বলতে বললে সে বলে তুই যে আমাদের মেরেছিস তা যদি রাম সুবা রেড্ডি জানে তাহলে খবর করে দেবে। এটা শুনে আগন্তুক এবার রাম সুবা রেড্ডির বাড়ির দিকে যেতে থাকে সরি শুনতে। তখন দেখানো হয় রাম সুবা রেড্ডিকে। দেখে বোঝা যায় তার অনেক পাওয়ার আছে। তো রেড্ডির বাড়িতে এসে কোনো কথা না বলেই আগন্তুক তাকে চর মেরে বসে আর বলে তুই নাকি সরি বলবি, তো বল। রেগে গিয়ে রাম সুবা রেড্ডি তার লোকজনদের নির্দেশ দেয় আগন্তুককে আক্রমণ করতে। তো এখানেও আগন্তুক সবাইকে প্রচন্ড মারে। রাম সুবা রেড্ডি বলে এইটা যদি আমার ভাই সুমুলও জানে তাহলে তোর খবর আছে। এইটা শুনে রাম সুবা রেড্ডির দিকে এগিয়ে যেতে থাকে আগন্তুক। ওইদিকে হায়দ্রাবাদের এয়ারপোর্টে চলে আসে সিবিআই অফিসার সত্যমূর্তি।
এরপর বৃষ্টির কারণে বাই রোডে তাকে যেতে হয় মোটুপল্লির দিকে। ততক্ষণে সিবিআই অফিসার আসার ব্যাপারটা স্থানীয় মিনিস্টার জেনে গেলে ফোন দেয় ভারতীকে আর বলে, আপনারা লুকিয়ে ক্রাইম না করে প্রকাশ করলেন কেন? আপনাদের কর্মকাণ্ড দিল্লি জেনে গেছে, সেখান থেকে মোটুপল্লিতে এক সিবিআই অফিসার আসছে, তাই ব্যাপারটা সামলান। ভারতীর কাছ থেকে সিবিআই অফিসার আসার ব্যাপারটা রানাতুঙ্গা জানলে ভাই সোমুলুকে ফোন করতে বলে। তখন দেখানো হয় সোমুলুকে। আমরা এক সরকারি অফিসে সোমুলুকে অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেখতে পাই। তো অনৈতিক কর্মকাণ্ড চলাকালীন এক সরকারি কর্মকর্তার ফোন আসায় তাকে একসাথে বিপি ট্যাবলেট খাওয়ায় সোমুলু। সেই সময় সোমুলুর আস্থানায় চলে আসে আগন্তুকও। তখন এসে তাকেও সরি বলতে বলে। সরি বলার কথা শুনে হাসতে থাকে সোমুলুর লোকজন। এরপর সোমুলু জিজ্ঞেস করে কেন সরি বলবো। আগন্তুক তখন পুরো ডিটেলস বলতে বলতেই পেছন থেকে একজন তাকে আক্রমণ করে। তারপরেও সরি বলতে বলে আগন্তুক। তখন সোমুলু রেগে যায় আর তার লোকেরা আগন্তুককে মারার জন্য এগিয়ে আসতে থাকলে আগন্তুকই বরং তাদের মারতে থাকে। সবাইকে মারা শেষ হলে সোমুলুকে মারে ফ্যান দিয়ে। সোমুলু মার খেয়ে নাস্তানাবুদ হলে আগন্তুক আবার সরি বলতে বলে। তখন সোমুলু বলে, আমাকে মেরেছে সেটা যদি আমার ভাই জানে তাহলে তোর রক্তে বন্যা বইয়ে দেবে। আগন্তুক তখন জিজ্ঞেস করে, তোর ভাইকে? সোমুলু জানায়। ওইদিকে সিবিআই অফিসার সত্যমূর্তি যেতে যেতে রানাতুঙ্গার ব্যাপারে জানতে থাকে এক পুলিশ কমিশনারের থেকে। পুলিশ কমিশনার জানায় শ্রীলঙ্কা থেকে এসেছে সে আর তার লোকজন, আর তাদেরকে ইন্ডিয়ার সিটিজেন দিয়েছে এক ঘুষখোর পুলিশ অফিসার। আর তারপর তারা ওই গ্রাম দখল করে ক্রাইমের রাজত্ব করছে। এই পর্যায়ে দেখানো হয় রানাতুঙ্গার ক্রাইমের উত্থান। এক রাতে রানাতুঙ্গা সহ 4 জন মিলে এক প্রভাবশালীর বাড়িতে আসে, তারপর তাকে মেরে ফেলে। এরপর সে লাশ সকালবেলা সবার সামনে নিয়ে আসে। ওই প্রভাবশালীকে রানাতুঙ্গা সহ 4 জনের মারার অবশ্য কারণ আছে। তারা যখন নতুন নাগরিকত্ব পেয়ে গ্রামে আসে তখন ওই প্রভাবশালী ভাব দেখিয়েছিল, তাই তাকে মেরেই চ্যাপ্টার ক্লোজ করে। এরপর ঘটনাস্থলে আসে ওই পুলিশ যে তাদেরকে নতুন পরিচয় দিয়েছে, আর সে এসে তাকে রাগ দেখালে রানাতুঙ্গা এক কোপে সবার সামনে মেরে ফেলে। এরপর থেকে ওই এলাকার ত্রাস রানাতুঙ্গা। যারাই তার বিরুদ্ধে গেছে তাদেরকে সে সবার সামনে হিংস্র ভাবে মেরেছে। ধীরে ধীরে রানাতুঙ্গা বড় হতে থাকলে শ্রীলঙ্কা থেকে পুরো ফ্যামিলি আর গ্যাং মেম্বার নিয়ে আসে। এরপর এই গ্যাং দিয়ে 40 গ্রাম নিজের করে নেয়। পুলিশ কমিশনারের কাছ থেকে রানাতুঙ্গার সব ডিটেলস জেনে নিয়ে বেশ অবাকই হয় সিবিআই অফিসার। এর মধ্যে সোমুলুকে সাথে নিয়ে আগন্তুক রানাতুঙ্গার বাড়ি চলে আসে আর এসেই ধামাকা দেখিয়ে ভেতরে প্রবেশ করে। তারপর রানাতুঙ্গা সামনে আসলে তাকেও সরি বলতে বলে আগন্তুক। রানাতুঙ্গা জিজ্ঞেস করে কেন? তখন আবার বিস্তারিত খুলে বলে রানাতুঙ্গা। সে বলে, একটা রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলাম, কয়েকজন এসে তা ফেলে দিলে সরি বলতে বলি, কিন্তু সরি বলতে বললে সে নাম শোনায় রামসুরা রেড্ডির, তাই তাকে মেরে রেড্ডির কাছে আসি। রেড্ডি বলে সোমুলুর নাম, তাই তাকে মেরে সোমুলুর কাছে আসি, আর সোমুলু জানায় তোর নাম। এইটা শুনে রানাতুঙ্গা চর মারে সোমুলুকে আর বলে, এই সামান্য ব্যাপারটাকে এই জায়গায় নিয়ে আসলি কেন? এরপর সবার সামনে আগন্তুককে সরি বলে রানাতুঙ্গা। আগন্তুক শুনে খুশি হয়, তাই আরো একবার জোরে বলতে বলে। রানাতুঙ্গাও কথা মতো বলে। এবার ফুললি স্যাটিসফাইড হয়ে চলে যেতে থাকে আগন্তুক, কিন্তু দরজায় গিয়ে কিছু একটা সে ভাবতে থাকে, তাই আবার পেছনের দিকে আসে আর দেখে পুলিশের ছেঁড়া ড্রেসগুলো। এরপর রানাতুঙ্গাকে বলে, এখানে নিশ্চয়ই কোনো কিছু হচ্ছে। শুরুতে আমাকে যারা মারতে এসেছিল তাদের হাতে ছিল অস্ত্র। রাম সুবা রেড্ডির বাড়িতেও কিছু একটা চলছিল। এরপর যখন একটা দপ্তরে সোমুলুর কাছে গেলাম তখন দেখি সেও কিছু একটার উপর ছিল। আবার বাইরে দেখি পুলিশের গাড়ি। এসব বলতে বলতে আগন্তুক ছিঁড়ে ফেলা পুলিশের ড্রেসগুলো নিয়ে ওইসব পুলিশদের দিকে এগিয়ে যেতে থাকে। তারপর জানালা ভেঙে তাদের ড্রেস দেয়। তখন 3 রানাতুঙ্গার গুন্ডা এসে আগন্তুককে ধরলে তাদের মারতে থাকে সে। এরপর অনেকের সাথে সে লড়াই করে। এর মধ্যেই লেডি পুলিশগুলো ছেঁড়া ড্রেসগুলো পরে বের হয়ে আসলে তাদের চোখে মুখে ভয়ের ছাপ দেখতে পায় আগন্তুক, আর তা দেখে মাথা আরো গরম হয়ে যায় তার, তাই সবাইকে আরো বেশি বেশি মারে। ওইদিকে রানাতুঙ্গা অনেকক্ষণ চুপচাপ মারামারি দেখতে দেখতে ভেতর থেকে বন্দুক নিয়ে আসে আর বন্দুক তাক করে আগন্তুকের দিকে। তখন আগন্তুকও বের করে তার কাছে থাকা পিস্তল। তখন বোঝা যায় আগন্তুকও কোনো সাধারণ মানুষ নয়। তো এরপর দুজন দুজনের পিস্তলের মুখোমুখি হয়। তখন রানাতুঙ্গা জিজ্ঞেস করে, আমার এলাকা আমার মাটিতে এসে দাপট দেখাচ্ছিস, কে তুই? আগন্তুক জানায়, জাট। আসলে জাট বলতে শক্তিশালী মানব বোঝানো হয়েছে। তো রানাতুঙ্গা এরপর বলে, তোর এই মেয়েগুলোর সাথে কি সম্পর্ক যে তাই এদের নিয়ে যেতে চাচ্ছিস? আগন্তুক জানায়, তারা আমার বোন, আর বোনদের রক্ষা করা এক ভাইয়ের দায়িত্ব। এরপর রাগে রানাতুঙ্গা গুলি চালাতে চাইলে সেটা চালাতে বলে আগন্তুক। তখন রানাতুঙ্গার বউ ভারতী এসে বোঝায়, এখন আমরা অন্য কাজে মনোযোগ দেই, পরে এর ব্যাপারটা দেখা যাবে। বউয়ের কথা শুনে রানাতুঙ্গা আগন্তুক সহ লেডি পুলিশদের ছেড়ে দেয়। তো আগন্তুক যাওয়ার সময় রানাতুঙ্গা আবার বলে, আগামী সূর্য ওঠার আগে তোর খেল খতম করে দেব। এইটা শুনে হাসে আগন্তুক আর বলে, দেখবো এবার কে কি খেল খতম করে। এরপর সবাইকে নিয়ে আগন্তুক পুলিশ স্টেশনের দিকে যেতে থাকে। ওইদিকে সিবিআই অফিসারের সাথে দেখা করতে আসে লোকাল মিনিস্টার, আর এসে রানাতুঙ্গার হয়ে ডিল করে। কিন্তু সিবিআই জানায়, তোদের টাইম নেই, আমি মোটুপল্লি যাচ্ছি আর ইনকোয়ারি করছি। এখানে যদি তোর নামও আসে তাহলে খবর আছে।
ওইদিকে সবাইকে এভাবে ছেড়ে দেওয়ায় মা রাগ দেখায় রানাতুঙ্গার উপর। তখন রানাতুঙ্গা বলে, ওকে এখন ছেড়ে দিয়েছি কারণ সবার সামনে খতম করব। সেই সময় মিনিস্টার ফোন করে রানাতুঙ্গাকে আর জানায় সে সিবিআই অফিসারকে থামাতে পারেনি, ফোর্স নিয়ে তারা মোটুপল্লির দিকেই যাচ্ছে। এইটা শুনে রানাতুঙ্গা বলে, কিছু একটা করছি। তো লোকাল মিনিস্টার রানাতুঙ্গা সুপারিশ করতে আসায় সিবিআই অফিসার পুলিশ কমিশনারকে বলে, নিশ্চয়ই রানাতুঙ্গা অনেক পাওয়ারফুল, ওর কোনো ছবি আছে? তখন পুলিশ অফিসার ছবি দেখাতে থাকলে একটা ট্রাক এসে গাড়িতে অ্যাক্সিডেন্ট করায়। ওইদিকে আগন্তুক সহ লেডি ফোর্সদের উপরও আক্রমণ করে একদল গুন্ডারা। তো আগন্তুক গাড়ি না থামিয়েই চলন্ত অবস্থায় সবার সাথে লড়তে থাকে। এই জায়গায় বেশ বড় বিপদে পড়তে হয় আগন্তুক সহ লেডি পুলিশদের, আর তারা ভালোভাবে লড়াই করে। ওইদিকে সিবিআই অফিসারকে দেখালে দেখা যায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট করেনি। সে আগে বুঝতে পেরেছিল হয়তো রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই আগে সে গাড়ি চেঞ্জ করে। অন্যদিকে আগন্তুক গুন্ডাদের সাথে লড়তে থাকলে একজন পুলিশ গুরুতর আহত হয়। তাই একটা গ্রামে যায় দ্রুত কিছু একটা করার জন্য, কিন্তু গিয়ে দেখে গ্রামে কেউ নেই। অনেকক্ষণ পর একজন বয়স্ক লোক আসে পানি নিয়ে, কিন্তু এর মধ্যেই মারা যায় পুলিশ। তখন রানাতুঙ্গা ফোন দেয় বিজয় লক্ষ্মীকে। আগন্তুক ফোন ধরলে রানাতুঙ্গা বলে, ওই গ্রাম আর তোর এক বোনের মতো অন্য সবাইকে একটা একটা করে মারা যাবে, আর তুই তাদের বাঁচানোর জন্য এসে সরি বলবি। তোর সময় শুরু হলো। এবার আগন্তুক বিজয় লক্ষ্মীকে জিজ্ঞেস করে, এই যে এখানে এত কিছু ঘটছে সেটা রানাতুঙ্গা কেমনে জানলো? আর এই গ্রামের মানুষই বা কোথায়? আপনারা রানাতুঙ্গাকে অ্যারেস্ট করতেই বা কেন গিয়েছিলেন? বিজয় লক্ষ্মী বলে, এখানে অনেক মার্ডার তো হয়েছে, কিন্তু প্রথমবার আই উইটনেস পাই, তাই অ্যারেস্ট করতে যাই রানাতুঙ্গাকে। তখন জানতে পারি ভয়ানক কিছু। বিজয় লক্ষ্মীকে ভয়ানক ব্যাপারটার কথা বলে রানাতুঙ্গার ওয়াইফ ভারতী। তো তখন আমাদের দেখানো হয় সুইজারল্যান্ডের ডাভোস শহর। সেখানে লোকাল মিনিস্টার এক মিটিং এ আসে। সেখানে একজন বলে, বিশ্বের সবচেয়ে দামি জিনিস থুরিয়ামের সন্ধান মিলেছে বিশ্বের 2 জায়গায়। মুভির ভাষায় থুরিয়াম দিয়ে ভয়ানক পারমাণবিক বোমা বানানো যাবে। তো যে যে জায়গায় মিলেছে তার একটা হচ্ছে অস্ট্রেলিয়া, আর অন্য জায়গা হচ্ছে সাউথ ইন্ডিয়ার বে অফ বেঙ্গলের ধার দিয়ে 100 কিলোমিটার। তাই আমরা চাই ওই পুরো এলাকা খালি করে দেবেন, যাতে আমরা থুরিয়াম খুঁজে বের করে ইন্ডিয়া থেকে বাইরের দেশে নিয়ে আসতে পারি। জায়গা খালি করে দেওয়ার জন্য যা টাকা চাইবেন তাই পাবেন। এইটা শুনে টাকার লোভে পড়ে যায় মিনিস্টার, কিন্তু সে জানে এটা তার পক্ষে করা সম্ভব না, কারণ কোনো পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে এত বড় এরিয়া দখল করা যাবে না। তাই এটা একজনই করতে পারবে, আর সেটা হচ্ছে রানাতুঙ্গা। তাই এবার রানাতুঙ্গার সাথে ওই লোকের মিটিং করিয়ে দেয় মিনিস্টার। তখন মিনিস্টার রানাতুঙ্গাকে বলে, যদি 30 গ্রামের 100 কিলোমিটার সে ফাঁকা করিয়ে দিতে পারে তাহলে 25,000 কোটি টাকা পাবে। এত টাকার কথা শুনে রাজি হয়ে যায় রানাতুঙ্গা। তারপর একের পর এক গ্রাম দখল করতে থাকে, আর যে তার দখলে বাধা দেয় তাদেরকেই মেরে ফেলে। এর মধ্যে রানাতুঙ্গার এমন কর্মকাণ্ড নিয়ে একজন ভিডিও ক্লিপ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, যা মিনিস্টার দেখে পুলিশ পাঠিয়ে গ্রামের সবার সামনে মেয়েটির ইজ্জত হরণ করে। যার পর থেকে মেয়েটি পাগল হয়ে ঘুরছে। সবকিছু শুনে আগন্তুক বলে, কেউ কি কোনো আওয়াজ উঠায়নি? তখন ওই পাগল হওয়া মেয়ের মা বলে, এক গ্রামের মানুষজন আওয়াজ তুলেছিল, কিন্তু প্রশাসন উল্টো তাদের থানায় নিয়ে গিয়ে মারে। এরপর তারা গ্রামে ফিরে আসলে এক ছোট মেয়ে সব আগের মতো চাইতে থাকে। তাই তারা সবাই মিলে ডিসিশন নেয় প্রেসিডেন্টের কাছে তাদের গ্রামের কথা জানাবে। তো ছোট মেয়েকে দিয়ে চিঠি লেখায়, আর তারা তাদের আঙুল কেটে সেখানে দেয়। এইটাই আমরা শুরুর দিকে প্রেসিডেন্টের কাছে আসা পার্সেলের মাধ্যমে দেখেছি। তো সেই রাতেই রানাতুঙ্গা আর তার ওয়াইফ গলা কেটে সবাইকে মেরে ফেলে, আর লাশ ওই খেতে পাওয়া যায়। আর এটাও কিনা আমরা আগেই দেখেছি। মায়ের কথা শেষ হলে এসআই বিজয় লক্ষ্মী বলে, আমি এরপর ধরতে গিয়েছিলাম রানাতুঙ্গাকে, কিন্তু তার লোকেরা আমাদের ছিঁড়ে খেয়েছে। তখন আগন্তুক জানায়, আমি একজন জাট, আমার সম্পর্ক এই মাটির সাথে, তাই এই মাটির পবিত্রতা রক্ষা করতে রানাতুঙ্গাকে শেষ করেই ক্ষান্ত হব। তাই পুলিশ স্টেশনে আসে আগন্তুক। এসে দেখে পুলিশ স্টেশনের বেহাল দশা। তারপর একটা এফআইআর লিখতে বলে। তো আগন্তুক এফআইআরটা শুরু করে ওই ইডলি খাওয়া থেকে। এরপর যখন সোমুলুকে মারার কথা বলে তখন সবাই চমকে ওঠে। এরপর জানায় রানাতুঙ্গা তাকে সরি বলেছে, কিন্তু সে স্যাটিসফাইড না। রানাতুঙ্গার কথা শুনে থানার প্রধান বলে, এসব কি বলছিস, আসল ঘটনা বল। তখন আগন্তুক ডাক দেয় বিজয় লক্ষ্মীকে। তখন বিজয় লক্ষ্মী সহ সবাই থানাতে আসলে তাদের বর্তমান অবস্থা দেখে থানার প্রধান সহ সবাই হাসতে থাকে। এরপর বিশ্রীভাবে থানার প্রধান অপমান করে বিজয় লক্ষ্মীকে। তখন বিজয় লক্ষ্মীও বিভিন্ন কথা তাকে শোনায়। তখন তার বস তাকে মারতে আসে, আর তখনই আগন্তুক হুঙ্কার দিয়ে ওঠে। এরপর থানার প্রধানের পুলিশের ড্রেস ছিঁড়ে ফেলে বিভিন্ন নীতিবাক্য শোনায়। সেই সময় পেছন থেকে এক পুলিশ আগন্তুকের মাথায় মেরে আহত করে, তারপর শিকল দিয়ে বেঁধে প্রচন্ড মারে। আগন্তুক আহত অবস্থায় বন্দী থাকলে থানার প্রধান ফোন দেয় সোমুলুকে। সোমুলু তখন দলবল নিয়ে হাজির হয় থানাতে। এসে আগে থানার প্রধানকে মারে, কারণ আগন্তুকের গায়ে সে হাত তুলেছিল, সেটা তার ভালো লাগেনি। সোমুলু শুধু চায় সেই একমাত্র আগন্তুককে মারবে। এই কথা বলে আগন্তুককেই প্রচন্ড মারতে থাকে সোমুলু। এর মধ্যে থানাতে এক বয়স্ক কনস্টেবল চা নিয়ে থানাতে আসলে ওই আগন্তুককে দেখে অবাক হয়ে যায়।
তাই দ্রুত বাড়ি যায় আর এক ছবি বের করে ওয়াকি টকির মাধ্যমে থানাতে জানায় ওই আগন্তুককে মারতে যাবেন না, ও কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। সেই সময় জেলের ভেতর থেকেও একজন বলে ওকে জাগিয়ে তুলবেন না, তাহলে বড় বিপদ হবে। প্রধান বলে তুই একে কিভাবে চিনলি? তখন আসামি পেছনের এক ঘটনা তাকে শোনায়। ঘটনাটা ঢাকা সেন্ট্রাল জেলের। সেই জেলে মার্ডারের দায়ে এক গ্যাং এসেছিল আর তাদেরকে শায়েস্তা করতে সে ঢোকে। তারপর এমন মারা মারে যা চমকে ওঠার মতো। ওই আসামি তখন আগন্তুকের সম্পর্কে আরো বলে এই কোনো সাধারণ বোম না, এই হচ্ছে অ্যাটম বম। তাই সে যদি একবার জাগে তাহলে সব খেল খতম করে দেবে। আর তাকে সবাই জেলখানাতে কি বলে ডাকে জানিস? দ্য বুলডোজার। আগন্তুকের সম্পর্কে এত কিছু জেনে সমুলু বলে ওই যদি বুলডোজার হয় তাহলে আমি ব্যাটেল ট্যাঙ্ক। এরপর সমুলু এক লোককে পাঠায় আগন্তুক জেগে আছে কিনা জানতে, আর তখন আগন্তুক নিঃশ্বাস ছাড়ে। আর তারপর একজনকে আক্রমণ করে বলে সবাই কি এসেছে, রানাতুঙ্গা কই? জেলখানার ভেতর থেকে ওই আসামি তখন শেষ দিতে থাকে। এরপর ওয়াল ভেঙে সবাইকে মারতে থাকে আগন্তুক। একসময় আগন্তুকের সাথে লেডি পুলিশগুলো যোগ দেয় অ্যাকশনে। এরপর একজনের মাথা কেটে ফেলে বিজয় লক্ষ্মী। তা দেখে সমুলু রেগে গিয়ে তেড়ে আসলে সেখানে তার চ্যাপ্টার ক্লোজ করে দেয় আগন্তুক। এরপর সবাইকে মেরে থানার মধ্যে ঝুলে রেখে রিল্যাক্স করে আগন্তুক। তখন ভালো পুলিশটা এসে ধন্যবাদ দেয় আগন্তুককে। আগন্তুক তখন জিজ্ঞেস করে আর্মগুলো সব কোথায়? তখন তা দেখিয়ে দেয় পুলিশ। এরপর তারা বাইরে যায়। ওইদিকে রানাতুঙ্গা থানাতে এসে দেখে তার ভাই সহ সবার লাশ থানার মধ্যেই ঝোলানো। এত লাশ দেখে অবাক হয়ে যায় রানা। সেই সময় ওই আসামি এসে তাকে বলে আপনি দেরি করে এসে ভালোই করেছেন, তা না হলে ওই 30 জনের জায়গায় আপনি সহ 31টা হতো। মানে আসামিটাও এখন মজা নিতে থাকে রানাতুঙ্গাকে নিয়ে। তো তখন আগন্তুক রানাতুঙ্গাকে ফোন দিয়ে বলে এতদিন তুই নিরীহ মানুষদের মেরে ঝুলে রেখেছিলি, এখন তোর ভাইকে দেখতে কেমন লাগছে? আর হ্যাঁ, আমাকে খুঁজতে আসিস না, কারণ আমি তোর কাছে আসছি। ফোনে কথা বলা শেষ হলে ওই আসামি আবার মজা নেয় রানাতুঙ্গার সাথে। তাই রানাতুঙ্গা রেগে গিয়ে তাকেও মেরে ঝুলিয়ে দেয় ওই 30 জনের সাথে। ওইদিকে সিবিআই অফিসার সত্যমূর্তি রানাতুঙ্গার ছবি যাচাই বাছাই করার জন্য হেড অফিসে পাঠালে তারা জানায় রানাতুঙ্গার ইন্ডিয়ায় কোনো ক্রাইম নেই, কিন্তু তার ছবি ম্যাচ হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনালের সাথে। সত্যমূর্তি কে সেটা তা জানতে চাইলে তারা বলে মুথুভেল কারিকালান। এইটা শুনে অবাক হয় সত্যমূর্তি। আর এই মুথুভেল কারিকালান আর কেউ নয়, সে হচ্ছে শ্রীলঙ্কার বিদ্রোহী গোষ্ঠী জাফনা টাইগার ফোর্সের ডেপুটি কমান্ডার। তখন আরো জানানো হয় মুথুভেল ওরফে রানাতুঙ্গা কোনো সাধারণ টেরোরিস্ট নয়, সে অনেক ডেঞ্জারাস। এমনকি সেই প্ল্যান করে শ্রীলঙ্কার এক মিনিস্টারকে মেরেছিল। ওইদিকে রানাতুঙ্গাকে মারতে আগন্তুকের সাথে অন্য সব লেডি পুলিশ সামিল হতে চাইলে আগন্তুক তাদের জানায় তোমরা এমনিতেই অনেক বিপদে পড়েছ, তাই এবার আমাকে লড়তে দাও। এই কথা শুনে বিজয়লক্ষ্মী আগন্তুককে জিজ্ঞেস করে আপনি আসলে কে? সেই সময় দেখানো হয় আর্মি হেড কোয়ার্টার। সিবিআই অফিসার সত্যমূর্তি ফোন করে স্পেশাল ইউনিট পাঠাতে বলে মুথুবেল কারিকালান তথা রানাতুঙ্গার মতো টেরোরিস্টকে ধরতে। তখন এই এরিয়ায় অ্যাক্টিভ স্পেশাল ফোর্স সার্চ করতে থাকলে একজনকে অ্যাক্টিভ পায় আর্মি অফিসার। তাই একজনকে পাঠানোর জন্য সিবিআই অফিসারের থেকে অনুমতি নিলে সিবিআই অফিসার বলে একজনকে দিয়ে হবে না, সে কোনো সাধারণ মানুষ নয়, তাকে ধরতে এক ব্যাটালিয়ন লাগবে। আর্মি অফিসার জানায় তাকে সামলানোর জন্য একজনই যথেষ্ট। সিবিআই অফিসার তখন জিজ্ঞেস করে কে সে। আর্মি অফিসার ডিটেলসে বলতে থাকে কার্গিল সার্জিক্যাল স্ট্রাইকস, অপারেশন বিজয়, এমনকি ঢাকা বাংলাদেশ জেলের আন্ডার কভার্ড অপারেশনও করেছে। আর সে আর কেউ নয়, জাট ফোর্সের সেরা কমান্ডো ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং। বলেছিলাম না নামে টুইস্ট আছে। তো লাস্ট গ্রামের নথিপত্রের জন্য পোর্টে টাকা নিয়ে অপেক্ষা করতে থাকে ওই সুইজারল্যান্ডের ড্রিলার। আর সেখানে রানাতুঙ্গা তার কমান্ডের ড্রেস পরে হাজির হয়। সাথে নিয়ে আসে 2 কন্টেইনার ভর্তি মোটুপল্লীর লোকজন। এরপর যে বাচ্চাটি প্রেসিডেন্টের কাছে চিঠি পাঠিয়েছিল তাকে একাকী নিজের কাছে নিয়ে আসে রানাতুঙ্গা আর একটা চিঠি লিখতে বলে প্রেসিডেন্টকে। সেই চিঠি লিখতে লিখতে গ্রামের লোকজনকে মারতে থাকে রানাতুঙ্গা, যা আবার চিঠিতে লিপিবদ্ধ করতে বলে ওই ছোট বাচ্চাকে। বাচ্চাটিও নিরুপায় হয়ে সবকিছু লিখতে থাকে। আর তখনই হেলিকপ্টার নিয়ে সেখানে হাজির হয় ব্রিগেডিয়ার বলদেব। তারপর সবাইকে একের পর এক ভিন্ন ভিন্ন সব আর্মস দিয়ে মারতে থাকে, রকেট লঞ্চার, মেশিন গান, অটো মেশিন গান সহ আরো অনেক কিছু। একসময় রানাতুঙ্গা টিকতে না পেরে ওই ছোট বাচ্চার দিকে পিস্তল ধরে ব্ল্যাকমেইল করে। তো সেখানে একজন বাচ্চার দিকে এগিয়ে আসলে তাকে গুলি করে মেরে ফেলে রানাতুঙ্গা। তা দেখে হাতে থাকা মেশিন গান ফেলে দেয় বলদেব আর স্যারেন্ডার করে। এরপর বলদেবের সামনে গ্রানের সবাই লাইন ধরে দাঁড়ালে রানাতুঙ্গা তাদের সরে যেতে বলে, কিন্তু কেউ সরে যায় না। তাই আবার বাচ্চার দিকে পিস্তল ধরতে গেলে দেখা যায় বাচ্চাই নেই। সেই সময় বলদেবও চলে আসে রানাতুঙ্গার সামনে। এরপর বলদেব রানাতুঙ্গাকে আহত করে তুলে দেয় গ্রামবাসীর হাতে। তখন গ্রামবাসী জীবিত অবস্থায় শিকল দিয়ে ঝুলিয়ে তাদের কষ্ট লাঘব করতে থাকে। ওইদিকে রানাতুঙ্গার ওয়াইফ পুলিশের কাছে ধরা না দিয়ে সুইসাইড করে বসে। এরপর সেখানে আসে সিবিআই সত্যমূর্তি।
গ্রামবাসী সবাই তখন একসাথে সবাই তাকে স্যালুট জানায়। এরপর বাচ্চা মেয়েটিও খুশি হয়ে ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিংকে ধন্যবাদ জানায়। সব খেল খতম হওয়ার পর সিবিআই অফিসার প্রেসিডেন্টকে ব্যাপারটা জানায়। প্রেসিডেন্ট তখন জিজ্ঞেস করে কে করলো এই কাজ। সিবিআই অফিসার জানায় জাট রেজিমেন্টের ব্রিগেডিয়ার বলদেব প্রতাপ সিং। আর সেখানেই শেষ হয় জাট মুভি।